আজ নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলম রাজপথে গণধোলাই খায়, অসংখ্য মৃত্যু হয়। দর্শক দেখতে পাচ্ছেন নাসিরউদ্দিন পাটোয়ারিকে দৌড়িয়ে পিটাচ্ছে এবং অন্যদিকে সার্জিস আলম আজকে তার খারাপ অবস্থা হয় দেখুন। এদিকে আজ নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলম রাজপথে ভয়াবহ বিপদে পড়ে। বিএনপি কর্মীদের অ্যাকশনে এদের খারাপ অবস্থা হয়। জামাতও এবার সুযোগ পেয়েছে, অন্যদিকে আওয়ামী লীগও অ্যাকশন নিচ্ছে। শুনছি যে আমার নামে নাকি মামলার উদ্যোগ নেওয়া হচ্ছে। আমি বলছি আলহামদুলিল্লাহ, জেলে থাকলে আরো নিরাপদে থাকবো। যে কোন লেভেলে চলছে মহামান্য রাষ্ট্রপতির আজকে সাক্ষাৎকারটা পুরো মন দিয়ে বইটা বুঝতে পারলাম। বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে ইউনূসের বিচার শুরু হবে ইনশাআল্লাহ। বেশি আলোচিত প্রার্থী ছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক এবং ঢাকা ৮ আসনের শাপলাগলির প্রতিনিধি নাসিরউদ্দিন পাটোয়ারি। ডক্টর ইউনূসকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ না করলে বিএনপির পতন হয়ে যাবে। বিএনপি সরকার যদি কথা না রাখে, ডক্টর ইউনূসকে দেওয়া প্রতিশ্রুতি যদি পূরণ না করে, তাহলে বিএনপির পতন হবে। যখন সবাই ভাবছে খেলা শেষ, আসল খেলা তো তখনই শুরু হয়। সংবিধান লঙ্ঘন ও রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেফতার ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে তাকে গ্রেফতার করা হয়। সব জল্পনার অবসান ঘটিয়ে আওয়ামী লীগকে দায় মুক্তি দিতে যাচ্ছে বিএনপি সরকার। হ্যাঁ, এটাই সত্য। এবং এর মধ্য দিয়ে বিএনপি একটা আত্মঘাতী সিদ্ধান্ত নিচ্ছে, ঐতিহাসিক ভুল করছে, বিরাট ভুল করছে। এই ভুলের মাসুল বিএনপিকে দিতে হবে। নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলমের খারাপ অবস্থা করে বিএনপি দল এবার বিরাট ভুল করেছে। অন্যদিকে আজকে রাষ্ট্রপতিকে নিয়ে সারা দেশ উত্তাল হয়ে যায়, রাষ্ট্রপতিরও খারাপ অবস্থা হয়। দর্শক শ্রোতা, আপনারা জানেন বাংলাদেশের রাজনীতি বর্তমানে উত্তাল। একদিকে বিএনপি দল, অন্যদিকে জামাত এবং এনসিপি নেতারা সার্জিস, হাসনাত, নাসিরউদ্দিন পাটোয়ারি তারাও কিন্তু বসে নাই, তারা রাজপথে রয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে নাসিরউদ্দিন পাটোয়ারির খারাপ অবস্থা করেছে বিএনপি কর্মীরা এবং রাজপথ উত্তাল রয়েছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন নাসিরউদ্দিন পাটোয়ারির অবস্থা এবং রাষ্ট্রপতিকে নিয়ে অনেক আলোচনা, সমালোচনা এবং তথ্যদের প্রকাশ হচ্ছে, সবকিছু দেখতে পারবেন একটি ভিডিওতে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 18 মাস দেশ পরিচালনা করা উপদেষ্টারা এখন কে কোথায় আছেন, কি করছেন তা নিয়ে ব্যাপক আগ্রহ সাধারণ মানুষের মধ্যে। সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এখনো থাকছেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর তিনি এই বাড়িতে উঠেছিলেন। নতুন সরকারের 1 সপ্তাহ পার হলেও ডক্টর ইউনূস এখনো সেখানেই বাস করছেন। যদিও সরকারের দায়িত্ব শেষ করে তিনি নিজ কর্মস্থল ইউনূস সেন্টারে যোগ দিয়েছেন। আগামী 28 ফেব্রুয়ারি তিনি যমুনা ছেড়ে গুলশানে তার নিজ বাসভবনে ফিরবেন বলে জানা গেছে। অন্য উপদেষ্টা ও বিশেষ সহকারীদের মধ্যে কয়েকজন ফিরেছেন পুরনো পেশায়, কয়েকজন চলে গেছেন বিদেশে, আরো কয়েকজন বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। কেউ খুঁজছেন চাকরি। সরকারি বাসা ছাড়ার নির্দেশনা আসায় যাদের ঢাকায় বাড়ি রয়েছে তারা সেখানে ফেরার প্রস্তুতি শুরু করেছেন। যাদের বাড়ি নেই তারা নতুন বাসা খুঁজছেন। তবে বেশিরভাগ উপদেষ্টা এখন বাসাতেই সময় কাটাচ্ছেন, জনসমক্ষে তাদের দেখা যাচ্ছে না। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে কোন কোন উপদেষ্টা ও বিশেষ সহকারীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে দায়িত্বে থাকাকালে যারা নানা বিতর্ক তৈরি করেছেন সেই উপদেষ্টারা নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সহ বিভিন্ন মহল তাদের উপর ক্ষুব্ধ। শুধু তাই নয়, যাদের আন্দোলনের ফসল হিসেবে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতাকর্মীও কোন কোন উপদেষ্টার কাজকর্ম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। এসব কারণে বেশিরভাগ উপদেষ্টা আপাতত লোকচক্ষুর অন্তরালে থাকাই শ্রেয় মনে করছেন। 21 ফেব্রুয়ারিতে শহীদ মিনারে দেখা যায়নি অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টাকে। তবে বিতর্ক এড়িয়ে নীরবে কাজ করে যাওয়া উপদেষ্টাদের অনেকে ফিরেছেন স্বাভাবিক জীবনে। এর মধ্যে নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাকাওয়াত হোসেন নিজের পদ ছাড়লেও গতকাল হাতিয়ায় যান উপদেষ্টা থাকাকালীন তার বাস্তবায়ন করা কাজ দেখতে। সরকারি আবাসন পরিদপ্তর সূত্রে জানা গেছে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, ওয়াহিদুজ্জামান মাহমুদ, ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন, সৈয়দা রিজওয়ানা হাসান, মোস্তফা সরোয়ার ফারুকী সহ হাতে গোনা কয়েকজন ছাড়া বেশিরভাগ উপদেষ্টা, বিশেষ সহকারী ও প্রেস উইং এর সদস্য সরকারি বাসভবনে ওঠেন। তাদের বেশিরভাগই এখনো সরকারি বাসভবন ছাড়েননি। বর্তমান সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের জন্য 1 মাসের মধ্যে বাসভবন প্রস্তুত করে দিতে হবে। এজন্য সাবেক সরকারের উপদেষ্টাদেরও ফেব্রুয়ারির মধ্যে বাসা ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারের 3 জনের দেশ ছাড়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে আনুষ্ঠানিক কোনো ঘোষণা ছাড়াই প্রধান উপদেষ্টার আইসিটি ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব 14 ফেব্রুয়ারি নির্বাচনের দুদিন পরই জার্মানির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। 17 ফেব্রুয়ারি নতুন সরকারের শপথের পরই রাতেই সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছাড়েন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফর সিদ্দিকী। খেটে খাওয়া রিকশাওয়ালাদের সাথে ইফতার করছেন, সাধারণ মুসল্লিদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়ছেন। দিন যত গড়াচ্ছে তত বেশি যেন জনপ্রিয় হয়ে উঠছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। ধীরে ধীরে ঠিক যেন ওসমান হাদির মতোই সকলের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। সর্বস্তরের জনগণের কাছে প্রতিনিয়ত ভালোবাসা পাচ্ছেন নাসিরউদ্দিন। যেখানে যাচ্ছেন সেখানেই তাকে মাথায় তুলে রাখছেন সবাই। এনসিপির নেতা থেকে এখন যেন তিনি সাধারণ মানুষের নেতায় পরিণত হয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি আলোচিত প্রার্থী ছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক এবং ঢাকা 8 আসনের শাপলাগলির প্রতিনিধি নাসিরউদ্দিন পাটোয়ারি। বিএনপির বর্ষিয়ান নেতা মির্জা আব্বাসের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। সেখান থেকেই আলোচনায় আসেন সবার মুখে মুখে। নির্বাচনের সময় গরম কথা বললেও এখন অবশ্য সেই সব কিছু থেকে বিরতিতে আছেন তিনি। প্রতিদিন রাস্তায় রিকশাওয়ালা, দিনমজুর ও সাধারণ মানুষদের সঙ্গে ইফতার করেন। যেখানে অন্য সব নেতারা পাশ করার পরেও নির্বাচন শেষে জনগণকে ভুলে যায়, সেখানে নাসিরউদ্দিন পাটোয়ারি দেখাচ্ছেন ভিন্ন রূপ। পরাজিত হওয়া সত্ত্বেও জনগণের দ্বারে দ্বারে ছুটে যাচ্ছেন তিনি। প্রতিদিন সাধারণ মানুষের খোঁজ খবর নিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করছেন। এমনকি রমজানের 30 দিন ঢাকার 30টি ভিন্ন ভিন্ন মসজিদে তারাবি নামাজ পড়ার সিদ্ধান্ত নিয়েছেন এই তরুণ রাজনীতিবিদ। সাধারণ মানুষও তাকে মন ভরে দোয়া এবং ভালোবাসা দিচ্ছেন। ঢাকা 8 এবং এর আশপাশে সব এলাকার দরিদ্র, শিক্ষিত এবং বুঝদার মানুষের মুখে মুখে এখন শুধু নাসিরউদ্দিন পাটোয়ারির নাম। দিন শেষে এভাবেই নিজেকে জনগণের নেতায় পরিণত করেছেন তিনি। তার আগে এই অঞ্চলে এত জনপ্রিয় ও মানুষের ভালোবাসা পেতে দেখা গিয়েছিল কেবল শরীফ ওসমান হাদিকে। নামাজ পড়ে যখন বের হতেন সবাই আলিঙ্গন করত তাকে, সবার সাথে হাসি মুখে সাক্ষাৎ করতেন, হাত মেলাতেন। ঠিক তেমন এখন নাসিরউদ্দিন পাটোয়ারি যেন ওসমান হাদির বিকল্প হিসেবে সাধারণ মানুষের কাছে এসে হাজির হয়েছেন। নেতা হলে তো এমন নেতা হওয়াই উচিত। অর্থ, ক্ষমতা কিংবা আধিপত্যের লোভ ত্যাগ করে জনগণকে ভালোবাসা উচিত। সেটাই যেন করে দেখাচ্ছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। উচ্চবিলাসীদের নেতা না হয়ে তিনি এখন সাধারণ খেটে খাওয়া মানুষের নেতা। কারো সাথে মিশতে ভয় করেন না। যারা তার শত্রু তাদের সঙ্গেও ইনসাফ করছেন, যারা বন্ধু তাদের বুকে জড়িয়ে ভালোবাসা বিনিময় করছেন। এমন একজন লিডারই তো চায় সকলে। দিন দিন ঠিক সেভাবেই যেন জাতীয় নেতায় পরিণত হয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। স্বৈরাচার শেখ হাসিনা পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। দীর্ঘদিন ধরে আধিপত্য ও অন্যায়ের বিপক্ষে লড়াই। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আওয়ামী লীগকে দায় মুক্তি দিতে যাচ্ছে বিএনপি সরকার। হ্যাঁ, এটাই সত্য। এবং এর মধ্য দিয়ে বিএনপি একটা আত্মঘাতী সিদ্ধান্ত নিচ্ছে, ঐতিহাসিক ভুল করছে, বিরাট ভুল করছে। এই ভুলের মাসুল বিএনপিকে দিতে হবে। এই ভুলের মাসুল বিএনপিকে এমনভাবে দিতে হবে যতই আক্ষেপ করুক, অনুতপ্ত হোক, কিছু করার থাকবে না। যেমন জিয়াউর রহমানকে যে ভুলের মাসুল দিতে হয়েছে, কিছু করার ছিল না, এরকম বিএনপিকে ভুলের মাসুল দিতে হবে। এই আওয়ামী লীগের হাতেই বিএনপির পতন এবং ধ্বংস আছে। আমরা ভেবেছিলাম যে বিএনপির ধ্বংসটা হবে এনসিপির হাতে, কিন্তু না, আমি দেখতে পাচ্ছি যে বিএনপির ধ্বংস হবে আওয়ামী লীগের হাতে। আওয়ামী লীগ জাতীয় পার্টির মতো একটা দল হিসাবে বাংলাদেশে এক্সিস্ট করবে, থেকে যাবে। আওয়ামী লীগ আগের মতো বড় দল, একদম ডমিনেটিং পার্টি, টপ 2 পার্টি হতে পারবে না। আওয়ামী লীগ ফিরে আসবে, এটা এখন অনিবার্য আমরা দেখতে পাচ্ছি, কারণ এই সরকারই ফিরে আনছে। তাদের মামলা টামলা সব নাই করে দিচ্ছে, বিচার টিচার এগুলো সব নাই করে দিচ্ছে। কিসের বিচার? ওগুলো সব হওয়া কথা। আমি আসছি ডিটেলস, আপনারা শুনলে অবাক হবেন যে কি করছে তারা, বিএনপি সরকার। আওয়ামী লীগ রাজনীতি ফিরে আসবে এবং এটাই সামনে স্থানীয় সরকার নির্বাচনে ফিরে আসবে, স্বতন্ত্রভাবে নির্বাচনের মাধ্যমে ফিরে আসবে। আওয়ামী লীগের চিহ্নিত নেতারা জেলে থেকে নির্বাচন করবে, কেউ কেউ বিজয়ী হবে, তবে কখনো আগের মতো ফার্স্ট কিংবা সেকেন্ড দল হতে পারবে না। আওয়ামী লীগ ওই সর্বোচ্চ আওয়ামী লীগের দল জাতীয় পার্টি টাইপের একটা থার্ড দলের সাথে। তবে আওয়ামী লীগের মূল কম্পিটিশনটা হবে এনসিপির সাথে। দেখেন, আওয়ামী লীগ ফিরছে, অফিস খুলছে, জামিন পাচ্ছে, এটা নেতাদের, কিন্তু সাধারণ জনগণের সমর্থন কিন্তু আওয়ামী লীগ কখনোই পাবে না। গেল একদম লিমিটেড। আওয়ামী লীগের একটা ফিক্সড ভোট ব্যাংক আছে, এর বাইরে কিন্তু না। তো দর্শক, এখানে আওয়ামী লীগ ফিরছে, বিএনপি সরকার দায় মুক্তি দিচ্ছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদের একটা বক্তব্য, 5 আগস্টের পরের মামলাগুলো যাচাই বাছাই করা হবে। এর মানে দেখেন, বিএনপি কত বড় বাটপার, কত বড় ধান্দাবাজ, কত বড় অসৎ। 5 আগস্টের পর আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা হয়েছে, প্রায় সমস্ত মামলা 99.99% মামলা করেছে বিএনপি। আওয়ামী লীগকে ইচ্ছা মতো দৌড়ের উপর রাখলো বিএনপি। আওয়ামী লীগের ব্যবসা প্রতিষ্ঠান, মাছের ঘের, পুকুর, বাগান, ফুল বাগান, এগুলো দখল করেছে বিএনপি।
মিথ্যা মামলা, সত্য মামলা সব দিয়েছে বিএনপি। এখন আবার বিএনপি সেই মামলা পুনর্বিবেচনা করে, মাঝখানে ওদেরকে চাপে রেখে ভোটটা নিয়ে ক্ষমতা এসে গেছে। দেখছেন চালাকি কত প্রকার কি। তো এই জায়গায় জামাতের ভুল। জামাত ভেবেছিল যে আমরা তো আওয়ামী লীগের উপর কোনো নির্যাতন করি না, তাদের উপর কোনো মিথ্যা মামলাতে দূরের কথা, সত্য মামলার সাথেও তো আমরা তেমন জড়িত না। আওয়ামী লীগের অপকর্মের বিরুদ্ধে যে সত্য মামলা হয়েছে এটাও বিএনপি দিয়েছে, মিথ্যা মামলাও বিএনপি দিয়েছে। জামাত তেমন মামলাই করেনি, খুব কম, এটা হাজারে একটা দুইটা মামলা পেতে পারেন, আমি তো জানি। ট্রাইব্যুনালে তাও এবি পার্টির লোকজন প্রসিকিউশন টিমে, আর প্রসিকিউশন টিম তারা তো আর মামলা দেয় না, তারা তদন্ত করে, তারা বিচার কাজে সহায়তা করে। এই তো এখানে জামাতের লোকজন ভেবেছিল যে আমরা তো কিছুই করিনি, ওদের উপর কোনো নির্যাতন করিনি, ওদের বাড়ি ঘরে হামলা করিনি, কাউকে রাস্তাঘাটে ধরিনি, কোনো মব করিনি, তো আওয়ামী লীগের লোকজন তো নিরাপদ থাকার জন্য আমাদের কি ভোট দিবে না। জামাতের এই ক্যালকুলেশন ভুল। বিএনপির ক্যালকুলেশন সঠিক। কি হাজার হাজার মিথ্যা মামলা দিয়েছে, তারপর আবার টাকা নিয়ে জামিনও করিয়েছে অনেককে, এরকম ফাঁদের মধ্যে রেখে যে মাইরের উপর ভয় দেখিয়ে। ডক্টর ইউনূসকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ না করলে বিএনপির পতন হয়ে যাবে। বিএনপি সরকার যদি কথা না রাখে, ডক্টর ইউনূসকে দেওয়া প্রতিশ্রুতি যদি পূরণ না করে, তাহলে বিএনপির পতন হবে। কথাটি বলছেন গোলাম মাওলা রনি। ভাই ব্রাদার, রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা বেশ পরিবর্তন দেখতে পাচ্ছি। সরকার গঠনের পর অনেক প্রশ্ন, বিরোধী দলের চাপ এবং সাধারণ মানুষের আন্দোলনের একটা ঝুঁকি, চাঁদাবাজের একটা ঠেলা, সেটা তো আছেই। ভাই ব্রাদার, ডক্টর ইউনূসের সাথে কি প্রতিশ্রুতি হয়েছিল বিএনপি সরকারের? কি বলছেন গোলাম মাওলা রনি? তিনি কি বলছেন? ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির যদি কোনো প্রতিশ্রুতি থেকে থাকে, আপনারা দেখেন কিছুদিন ধরেই, সপ্তাহখানিক ধরেই বিএনপি সরকার গঠন করার পর থেকেই একটি আলোচনা এসেছে রাষ্ট্রপতি কে হবেন, ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি মির্জা ফখরুল সাহেব। আলোচনা কিন্তু আপনারা দেখেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যদি রাষ্ট্রপতি হন তাও বিপদ, তিনি যদি রাষ্ট্রপতি না হন সেটাও বিপদ। তো এদিকে দেখা যাক সর্বশেষ বিএনপি সরকার জ্ঞানের সাথে, মেধার সাথে কোন সিদ্ধান্ত নেন সেটা অবশ্যই দেখার। আর হ্যাঁ, এই সকল মন্তব্য যে সকল বড় বড় রাজনৈতিক বিশ্লেষক আছে তারাই মন্তব্যগুলো করছে না। গত 24 ঘন্টায় রাজনীতিতে ব্যাপক একটা পরিবর্তন সাধিত হয়েছে এবং এই পরিবর্তনগুলো এত গুরুত্বপূর্ণ যে এটি যেমন আলোচনার জন্ম দিয়েছে, তেমনি কিছু সমালোচনাও উস্কে দিয়েছে। সমালোচনা উস্কে দিয়েছে এই কারণেই, রাষ্ট্রের এমন কিছু গুরুত্বপূর্ণ জায়গায় বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান হাত দিয়েছেন এবং পরিবর্তন এনেছেন, যে পরিবর্তনগুলো এই মুহূর্তে প্রয়োজন ছিল না, তবুও তিনি করেছেন। কারণ যেহেতু তারা অ্যাবসলিউটলি মেজরিটি নিয়ে তারা সরকার গঠন করেছে, সুতরাং এখানে তারা অনেক কিছু করতেই পারে। তাদের একটা প্ল্যান আছে, তাদের পরিকল্পনা মতো তারা রাষ্ট্র পরিচালনা করবে, তাদের নিজেদের পছন্দের লোক বিভিন্ন জায়গায় বসাবে, এটি খুবই স্বাভাবিক, এটি তারা করতেই পারে। এখানে বিতর্কের কোনো কারণ আছে বলে আমরা মনে করি না। তবে যে জায়গাগুলোতে অত্যন্ত সুনামের সাথে কেউ কেউ দায়িত্ব পালন করছিল, সেখানে রদবদল অনেকেই এটি ভিন্ন চোখে দেখছে। আমরা সেনাবাহিনীতে যে রদবদলটা হয়েছে এইটা পরে আসছি, তার আগে চিফ প্রসিকিউটর যে পরিবর্তন করা হলো তাজুল ইসলামকে, মানে তাজুল ইসলাম কিন্তু একটি নাম ছিল না। তাজুল ইসলাম বাংলাদেশের আওয়ামী লীগের লোকজনগুলো বাদে বাকি সমস্ত মানুষের হৃদয়ের ভিতরে তিনি প্রবেশ করেছিলেন। তিনি মানুষের হৃদয়ের রক্তক্ষরণ থামানোর জন্য চেষ্টা করছিলেন। তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে নিরলস পরিশ্রমের মাধ্যমে সমস্ত অপরাধীদেরকে তিনি আইনের আওতায় আনার একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলেন এবং এক্ষেত্রে তিনি অনেকটা সফল হয়েছেন। এমনকি সেনাবাহিনীর ভিতরে যে গুটি কয়েক অপরাধী ছিল, এই অপরাধীদেরকেও তিনি ছাড় দেন নাই। ধারণা করা হচ্ছে এবং রাজনৈতিক বিশ্লেষকরা এটাই মনে করছে যে সেনাবাহিনীর ভিতরে যে কয়জনকে তিনি গ্রেপ্তার করিয়েছেন, তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করেছেন, এদেরই একটা কারসাজিতে তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে। তাজুল ইসলামকে সরিয়ে দিয়ে আমিনুল ইসলামকে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এখন তিনি সরাসরি বিএনপির লোক। যদিও তাজুল ইসলামের ব্যাপারেও এই কথাটি প্রযোজ্য যে তিনিও একটি রাজনৈতিক মতাদর্শ ধারণ করতেন, তবে তিনি দলমতের ঊর্ধ্বে থেকে কাজ করতে পেরেছেন। আমিনুল ইসলাম নিয়োগ পাওয়ার পরেই তিনি একটি বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যের এখানে আমাদের একটু খটকা লেগেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ কয়েক নেতার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে যেই মামলাগুলোর কার্যক্রম চলছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনোটি বিষয়ে রায়ও দেওয়া হয়েছে। সেই সব মামলা নিয়ে বা ট্রাইব্যুনালের কোনো বিষয় নিয়ে শুরু থেকেই অনেক ধরনের বিতর্ক রয়েছে এবং এই বিতর্কগুলো ভয়াবহ আকারে আমাদের সামনে আসছে যখন কিনা চিফ প্রসিকিউটরের পদ থেকে অ্যাডভোকেট তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হলো। কিভাবে শেখ হাসিনার বিরুদ্ধে সাবেক আইজিপি, পুলিশের সাবেক মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী করা হলো, কত টাকার বিনিময়ে তাকে রাজসাক্ষী করে তাকে মামলা থেকে খালাস দেওয়ার একটা চেষ্টা চলছিল। আশুলিয়া কিংবা চানখারপুলের বিভিন্ন মামলা যারা আসামি, তাদেরকেও রাজসাক্ষী করে টাকার বিনিময়ে তাদেরকে খালাস করে দেওয়ার চেষ্টা চলছে বা চলেছে। এই ধরনের নানান অভিযোগ আমাদের সামনে আসছে এবং এই সবকে কেন্দ্র করে ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন টিমের মধ্যেও যে ভাঙন শুরু হয়েছে তারও কিছু আলামত পাওয়া যাচ্ছে। তাজুল ইসলামের বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে, খোদ
তার প্রসিকিউশন টিমের সদস্যদের কেউই এই অভিযোগগুলো আরো আগে থেকে জানিয়ে আসছে। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আজকে নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটে যে অনেক ঘটনা ঘটতেছে, সেই ঘটনাগুলোর ধারাবাহিকতায় অনেক নিউজ আমরা এখানে দেখতে পেরেছি। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে কারণে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।